তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস 11 এর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। এই রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার উপরে এর আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম মোলার কনসেপ্ট নিয়ে, অর্থাৎ মোলার ধারণা নিয়ে। অ্যান্ড আজকে আমরা ডিসকাশন করব কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত নিয়ে। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অ্যান্ড এই যে সমস্ত স্টুডেন্ট এই মুহূর্তে এই ভিডিওটা নোটিস করছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা যারা এখনো পর্যন্ত এর আগের পার্টের ভিডিওগুলো দেখোনি, তো অবশ্যই গিয়ে আগের পার্টের ভিডিওগুলো দেখে নাও, তাতে করে তোমাদের এই যে চ্যাপ্টারটা অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এটা কিন্তু বুঝতে অ্যান্ড কেমিস্ট্রি কিন্তু শিখতে খুবই সুবিধা হবে। দেন কিন্তু তোমরা এই ভিডিওটা নোটিস করো। আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে অ্যান্ড আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে কিন্তু সেগুলো তোমরা নোটিস করে নাও। তো আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাশন করবো মেনলি যে টপিকটা, সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। কি বললাম? কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। সেই গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্তগুলি কি কি না, সে নাম্বার হলো নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সব মৌলিক গ্যাসেই অণু দ্বিপরমাণু। মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো, নিষ্ক্রিয় গ্যাস কে কে ছিল? যেমন হিলিয়াম, আর্গন, জেনন, ক্রিপ্টন, এগুলো ছিল কি না নিষ্ক্রিয় গ্যাস। তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু কি হয় না এক পরমাণু হয়। কিন্তু যখন আমরা বিভিন্ন ধরনের আর বাকি মৌলিক গ্যাসগুলোর কথা বলবো, যেমন ধরো হাইড্রোজেনের কথা বলি আমরা, অক্সিজেনের কথা বলি আমরা, এদের ক্ষেত্রে কিন্তু দ্বিপরমাণু। দেখো হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, তারপরে গঠিত হচ্ছে কিনা হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন আর একটা অক্সিজেন, তারপরে গঠিত হচ্ছে কিনা অক্সিজেন পরমাণু, অক্সিজেন অণু। তো এই ক্ষেত্রে কি বলছে না নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সব মৌলিক গ্যাসের অণু কিন্তু দ্বিপরমাণু। ওকে, এটা একটা অনুসিদ্ধান্ত। দেন তোমাদের সেকেন্ড যে অনুসিদ্ধান্ত, গ্যাসীয় পদার্থের আণবিক ভর গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ। গ্যাসীয় পদার্থের আণবিক ভর গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ। অর্থাৎ কি না, এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে m = 2d। এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। এটা কিন্তু আমরা স্টার্ট দিলাম, এটা কিন্তু আমরা আজকের ভিডিওতে পড়বো, এটা কিন্তু আমরা আজকের ভিডিওতে পড়বো। এরপরে 3 নম্বর যে অনুসিদ্ধান্ত, সেটা কি না 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এসটিপিতে, এসটিপি ফর কি না স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার কত না এসটিপিতে কি হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত হয় না, টেম্পারেচার হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড যে চাপটা অর্থাৎ প্রেসারটা কত হবে না 1 atm। কি বললাম? 1 atm। প্রত্যেকে নোট করো। তো কি বলছে না 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে না, আয়তন হবে 22.4 লিটার। যে কোনো গ্যাস হতে পারে সেটা, তার আয়তন কি হবে না 22.4 লিটার। এটা কিন্তু এই ভ্যালুটা তোমাদের কাজে লাগবে, আর ইম্পর্টেন্ট কিছু নয় এখান থেকে। ওকে, দেন চলো 4 নাম্বার কি বলছে না গ্যাসীয় যৌগের আয়তনিক সংযুক্তি হলো গ্যাসটির আণবিক সংকেত। মানে ওদের যে আয়তনিক যে সংযুক্তি, যে পদ্ধতিতে গ্যাসীয় অণুগুলো মিক্স হয়ে একটা মৌল গঠন করছে, সেই যে আণবিক সংযুক্তি, সেটাই হচ্ছে গিয়ে তার কি না আণবিক সংকেত। এরপরে হচ্ছে তোমার 5 নম্বর যে টপিক, সেটা কি না মৌলের পারমাণবিক ভর। এখান থেকে আমরা কিন্তু যে একটু আগে বললাম যে অণুগুলো গঠিত হচ্ছে, যেমন হচ্ছে এখানে অক্সিজেনের অণু গঠিত, এই অক্সিজেনের অণুগুলো কি দ্বারা গঠিত হলো না, অক্সিজেনের পরমাণু দ্বারা গঠিত হলো। তো এই অক্সিজেন পরমাণুর ভরটা কিন্তু আমরা এইখান থেকে ক্যালকুলেট করব। তো আজকে আমরা কিন্তু এটাও পড়বো। তার মানে আমরা এই গুরুত্বপূর্ণ কিছু অনুসিদ্ধান্তের মধ্যে কোন কোন টপিকটা পড়বো, 2 নম্বরটা অ্যান্ড 5 নম্বরটা। ওকে, 2 নম্বরটা আর 5 নম্বরটা। 2 নম্বরটা কি ছিল না গ্যাসীয় পদার্থের আণবিক ভর গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ m = 2d। ওকে, m = 2d অ্যান্ড এটা পড়বো মৌলের পারমাণবিক ভর। তো প্রত্যেকে এত অবধি আগে নোট করে নাও, নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, দেন চলো আমরা 2 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করবো। 2 নম্বর টপিকটা, ওকে আমি বোর্ড ক্লিন করলাম। ওকে চলো 2 নম্বর টপিক, এই যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর তার কি না বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ m = 2d। এই যে m = 2d, এটা জানার আগে তোমাকে আগে জানতে হবে ঘনত্ব জিনিসটা কি। সবার আগে তোমাকে জানতে হবে যে ঘনত্ব জিনিসটা কি। ওকে, তো এই ঘনত্ব জিনিসটা কি জানতে গেলে তোমরা আগেই জানো যে ঘনত্ব কি হয় না, ঘনত্ব = কি না ভর বাই আয়তন। কি জানো তোমরা? ভর বাই আয়তন, প্রত্যেকে জানো। ভর বাই আয়তন = আমরা কি বলি না, আমরা তাকে ঘনত্ব বলি। ওকে, তো এখান থেকে আমাদেরকে যেটা সবার প্রথমে জানতে হবে 1 নাম্বার টপিক, সেটা হচ্ছে গ্যাসের পরম ঘনত্ব। কি বলে? কোনো গ্যাসের পরম ঘনত্ব। তো এই পরম ঘনত্ব জিনিসটা কি? কোনো গ্যাসের পরম ঘনত্ব। তো পরম ঘনত্ব কি না, পরম ঘনত্ব হচ্ছে স্থির
স্থির চাপ ও উষ্ণতায়, স্থির চাপ ও উষ্ণতায় 1 লিটার, কি বললাম 1 লিটার কোনো গ্যাসের ভরকে গ্রাম এককে প্রকাশিত করলে, কি বললে না প্রকাশিত করলে যে ভর পাবো তাকে ওই উষ্ণতায় ও চাপে ওই গ্যাসের কি বলবো পরম ঘনত্ব বলবো, কি বলবো পরম ঘনত্ব বলে। প্রত্যেকে নোট করো, স্থির চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের ভরকে গ্রাম এককে প্রকাশিত করলে যে ভর পাবো তাকে ওই উষ্ণতায় ও ওই চাপে ওই গ্যাসের পরম ঘনত্ব বলবো। আমরা কিন্তু যেটা ভরটা পাবো সেটা কিন্তু সমস্ত গ্যাসের পরম উষ্ণতা বা পরম কিন্তু ঘনত্ব নয়। পরম ঘনত্বটা কার না ওই গ্যাসেরই একমাত্র পরম ঘনত্ব। প্রত্যেকে কিন্তু এটা নোট করে নাও, প্রত্যেকে এটা কিন্তু নোট করে নাও। ওকে প্রত্যেকে নোট করে নিয়েছো। এরপরে চলো, এরপরে নোট করে নিয়েছো, এরপরে দেখো পরম ঘনত্ব হয়ে গেল। এরপরে আমরা পড়বো প্রমাণ ঘনত্ব। কি বললাম পরম ঘনত্বর পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব জিনিসটা কি না, প্রমাণ ঘনত্বটা হচ্ছে দেখো প্রমাণ ঘনত্ব এরপরে টপিক, প্রত্যেকে নোট করো খাতায়। প্রমাণ ঘনত্বটা কি না, এক্ষেত্রে আসবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার অর্থাৎ এসটিপিতে। কি বললাম এসটিপিতে। এসটিপির কি অর্থ কি না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কি বললাম উষ্ণতায় এবং 1 atm চাপে, কত চাপে 1 atm চাপে। ওকে বা এসটিপিতে কোনো গ্যাসের বা 1 লিটার কোনো গ্যাসের, লিখো 1 লিটার কোনো গ্যাসের গ্রাম এককে, কি বললাম গ্রাম এককে প্রকাশিত ভরকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। কি বলে প্রমাণ ঘনত্ব বলে। প্রত্যেকে নোট করো এসটিপিতে অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 1 atm চাপে 1 লিটার কোনো গ্যাসের ভরকে গ্রাম এককে বা গ্যাসের গ্রাম এককের প্রকাশিত ভরকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। প্রত্যেকে নোট করো এত অবধি, প্রত্যেকে ভালো করে নোট করে নাও এত অবধি। ওকে তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম গ্যাসের পরম ঘনত্ব অ্যান্ড প্রমাণ ঘনত্ব। কি পড়লাম, এরপরের টপিক কি বললাম, এরপরের টপিক কি না আমাদেরকে জানতে হবে আপেক্ষিক ঘনত্ব। কি বললাম আপেক্ষিক ঘনত্ব, এটাও মুছে দিই তাহলে আমরা বোর্ডে অনেকটা প্লেস পেয়ে যাব, পুরোটাই মুছে দিলাম ঠিক আছে। তো আপেক্ষিক ঘনত্ব এরপর আমাদেরকে জানতে হবে অর্থাৎ রিলেটিভ ডেনসিটি। কি বললাম রিলেটিভ ডেনসিটি, প্রত্যেকে মনে রাখবে। কি বললাম রিলেটিভ ডেনসিটি। তোমরা এর আগে যখন পড়েছো রিলেটিভ অ্যাটমিক মাস পড়েছিলে, সেখানে কি হয়েছিল না কোনো একটা অ্যাটমের ভরের ওপর ডিপেন্ড করে বা একটা অ্যাটমের উপর নির্ভর করে অন্য অ্যাটমের ভর ক্যালকুলেট করছিলাম বা এর অ্যাটমের ভরের কত গুণ হবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করছিলাম। সেই পর্যায়টাকে আমরা কি বলছিলাম না অ্যাটমিক বা রিলেটিভ অ্যাটমিক মাস বলছিলাম। ঠিক তেমনভাবে এক্ষেত্রে আমরা যখন পড়বো আপেক্ষিক ঘনত্ব, কি বললাম টপিকটা প্রত্যেকে কিন্তু খাতায় নোট করো। আপেক্ষিক ঘনত্ব অর্থাৎ রিলেটিভ ডেনসিটি। তো এই রিলেটিভ ডেনসিটির কথাও কি আসবে না কোনো একটা গ্যাসের সাপেক্ষে কিন্তু আমরা এর যে ঘনত্ব সেটা কিন্তু ক্যালকুলেট করব, তখন আমরা তাকে বলবো কিনা আপেক্ষিক ঘনত্ব। কেন, কারণ দেখো আমরা একটু আগে বলছিলাম যে ঘনত্ব ইকুয়াল টু কি হয় না ঘনত্ব ইকুয়াল টু হয় ভর বাই আয়তন। কি হয় ভর বাই আয়তন। তো একটা গ্যাসের ভর অনেকটাই নগণ্য হয় বা অনেকটাই কম হয়, তাকে যদি আমি আবার আয়তন দ্বারা ডিভাইডেড করি তাহলে যে পরিমাণ ভ্যালুটা পাবো সেটা কিন্তু ক্যালকুলেট করতে গেলে অনেকটাই অসুবিধা হবে,
অনেকটাই অসুবিধা সৃষ্টি করবে। তো সেক্ষেত্রে আমরা কি করব না সব থেকে হালকা যে সমস্ত গ্যাসগুলো আছে তার সাপেক্ষে আমরা প্রত্যেকটা যে গ্যাস আছে তার কিন্তু আমরা ঘনত্ব বের করব, তার সাপেক্ষে ঘনত্ব বের করব এবং তার উপর ডিপেন্ড করে আমরা একটা ভ্যালু পাবো, তাকে আমরা কিন্তু ক্যালকুলেশনে ইউজ করব। তো এর ফলে যে ঘনত্বটা পাবো সেই ঘনত্বটাকে আমরা বলবো আপেক্ষিক ঘনত্ব। কি বললাম? আপেক্ষিক ঘনত্ব। এক্ষেত্রেও সেম। তো দেখো আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব কি না সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসে ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী ওই সংখ্যাকে হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে ওই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বা রিলেটিভ ডেনসিটি বলে। ওকে, প্রত্যেকে নোট করে নাও। সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী ওই সংখ্যাকে হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে ওই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বলে। তাহলে আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু কি না আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু কি না আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে না আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে কোনো গ্যাসের কি বললাম যে কোনো গ্যাসের ঘনত্ব ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। আচ্ছা, এখন দেখো আমরা একটু আগেই জানি যে ঘনত্ব ইকুয়াল টু কি না ভর বাই আয়তন। কি বললাম? ঘনত্ব ইকুয়াল টু কি না ভর বাই আয়তন। তাহলে এখানে যে কোনো গ্যাসের ঘনত্ব বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি যে কোনো গ্যাসের ঘনত্ব বলি তাহলে কি করব না ওই গ্যাসের ভর ডিভাইডেড বাই কি হবে ওই গ্যাসের আয়তন। আর এক্ষেত্রে কি হয় আয়তনটা সমান হবে। দেখো সম আয়তন বলেছে, আয়তনটা কি হবে সমান হবে। তো নিচে কি হবে না হাইড্রোজেন গ্যাসের ভর ডিভাইডেড বাই তার আয়তন। তাহলে দেখো এই আয়তন কি হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আয়তন যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে না আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু দাঁড়াচ্ছেটা যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের ভর। প্রত্যেকে নোট করো আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের ভর। ওটাই কিন্তু এখানে বলা আছে। দেখো আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি সেটাও কিন্তু প্রুভ করে দিলাম। ওকে, আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু যে কোনো গ্যাসের ঘনত্ব ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। এবারে আমরা কি জানি না সম আয়তন বলেছে, সম আয়তনের ক্ষেত্রে কি হবে না ওই গ্যাসের ভর ডিভাইডেড বাই আয়তন আর হাইড্রোজেন গ্যাসের ভর বাই আয়তন কেটে গেল, তাহলে কি হলো যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের ভর। ওকে, প্রত্যেকে এতটা অবধি নোট করে নাও। এক্ষেত্রে যেহেতু কাটাকাটি করলাম কেন না আয়তনটা কিন্তু সমান, যেহেতু বলেছে সম আয়তন। ওকে, প্রত্যেকে নোট করে নিচ্ছ। এরপরে আমরা একটা রিলেশন তৈরি করব কার মধ্যে না প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে। কি বললাম? প্রমাণ ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্বের মধ্যে। প্রমাণ ঘনত্ব কাকে বলে না কোনো গ্যাসের নিজস্ব যে ঘনত্ব সেই ঘনত্বকে বলবো আমরা প্রমাণ ঘনত্ব। আর আপেক্ষিক বা বাষ্প ঘনত্ব কাকে বলবো না বাষ্প ঘনত্ব বলবো হাইড্রোজেনের সাপেক্ষে তার যত গুণ সেটা হচ্ছে গিয়ে তার আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব। এই দুজনের মধ্যে রিলেশন আমরা বের করব। ওকে, এই দুজনের মধ্যে আমরা কি করব রিলেশন বের করব। তাহলে আমাদের এর নেক্সট টপিক কি না বাষ্প ঘনত্ব ও কি বললাম বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্ব সম্পর্ক বা রিলেশন। ওকে, আমরা কি জানি বাষ্প ঘনত্ব ইকুয়াল টু কি বাষ্প ঘনত্ব ইকুয়াল টু কি হয় না বাষ্প ঘনত্ব ইকুয়াল টু হয় এসটিপিতে। কি বললাম? এসটিপিতে মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে ভি ভলিউম আয়তন গ্যাসের ভর, ভি আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই এসটিপিতে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এটা আমরা জানি, এটা আমরা অলরেডি জানি। ওকে, ভি যদি আমরা কেটে দিই আর আয়তনের জায়গায় যদি আমরা 1 লিটার লিখে দিই তাহলে কি হবে না এসটিপিতে 1 লিটার
1 লিটার গ্যাসের ভর, যে কোনো গ্যাসের ভর হতে পারে, কি হতে পারে, যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই কি হবে না ডিভাইডেড বাই এসটিপি তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। কোন গ্যাসের ভর? হাইড্রোজেন গ্যাসের ভর। ভালোভাবে প্রত্যেকে নোট করতে থাকো, প্রত্যেকে ভালোভাবে কিন্তু নোট করতে থাকো। ওকে ওকে, এতটা অবধি প্রত্যেকের হয়ে গেছে। এরপরে দেখো, এরপরে ভালোভাবে নোটিস করো, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর আর এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ওকে, তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরকে কি বলা হয়? প্রমাণ ঘনত্ব বলা হয়। কি বলা হয়? প্রমাণ ঘনত্ব বলা হয়। তাহলে আমরা বলতে পারি কি না, গ্যাসের প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই কি হবে? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। কার ঘনত্ব? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। তাহলে দেখো, আমাকে বের করতে হবে প্রমাণ ঘনত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের রিলেশন। তাহলে এক্ষেত্রে দেখো, বাষ্প ঘনত্বের সঙ্গে প্রমাণ ঘনত্বের কি রিলেশন হলো না, বাষ্প ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে গ্যাসের প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। তো হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব আমরা কি জানি না, প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই 0.089। হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত? 0.089। তাহলে আমরা আবার এরকমটা বলতে পারি না কি না, প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব। কি হলো? বাষ্প ঘনত্ব। প্রত্যেকে নোট করো এতটা অবধি। ওকে, তাহলে প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু কি দাঁড়ালো না, প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু হলো 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব। ওকে, প্রত্যেকে নোট করে নাও। তো এতটা অবধি প্রত্যেকে নোট করে নিয়েছো। এরপরে আমরা আসছি সেই ইম্পর্টেন্ট যে ইকুয়েশন m ইকুয়াল টু 2d, ওটা কিভাবে আমরা নির্ণয় করব। কি এরপরে ইম্পর্টেন্ট সেই ইকুয়েশন যেখান থেকে তোমাদের এই টপিক থেকে ম্যাথ আসে, সেই টপিকটা অর্থাৎ m ইকুয়াল টু 2d। প্রত্যেকে এই ইকুয়েশনটা খাতাতে নোট করতে থাকো আমি যেটা বলছি। এরপরে আমাদের ক্যালকুলেশন হবে কি না, m ইকুয়াল টু 2d, এটা কিভাবে আসছে প্রত্যেকে এখান থেকে নোট করা স্টার্ট করো। আবার গ্যাসের বাষ্প ঘনত্ব এক্ষুনি আমরা বললাম কি না, গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়াল টু কি না, ভি আয়তন গ্যাসের ভর। এক্ষুনি বললাম ভি আয়তন গ্যাসের, যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই কি না, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। ওকে, প্রত্যেকে নোট করো। এরপরে দেখো, অ্যাভোগাড্রো সূত্র অনুসারে আমরা কি জানি, সমচাপ এবং সম উষ্ণতায় বা স্থির চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। তো অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা কি জানি না, সমচাপ ও সম উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। তাহলে দেখো, এখানে ভি আয়তন মানে 1 লিটার যদি ধরে নিই, তাহলে এক্ষেত্রে অণু সংখ্যা কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে n সংখ্যক কোন গ্যাসের অণু ডিভাইডেড বাই n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণু। ওকে, হাইড্রোজেন গ্যাসের অণু। তাহলে n সংখ্যক সমসংখ্যক, আর অ্যাভোগাড্রো নম্বরে কি হয় 6.022 ইন্টু 10⁻23। তাহলে n কেটে গেল। তাহলে n কেটে গেলে কি হলো না, এক অণু গ্যাস উপরে যে কোনো গ্যাস। ওকে, এক অণু গ্যাসের ভর। ওকে, এক অণু গ্যাসের ভর ডিভাইডেড বাই কি হবে না, এক অণু হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে দেখো, হাইড্রোজেন অণু বলেছি, তো একটু আগে আমরা বললাম হাইড্রোজেন যেটা হয় সেই অণুটা কি দ্বারা গঠিত হয়, দুটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত হয়। তাহলে আমরা এখানটাতে লিখতে পারি 1 অণু গ্যাসের ভর ডিভাইডেড বাই 2 পরমাণু হাইড্রোজেন গ্যাসের ভর। প্রত্যেকে নোট করো, হাইড্রোজেন গ্যাসের ভর এতটা অবধি আমরা বলতেই পারি। ওকে, প্রত্যেকে নোট করতে থাকো, এতটা অবধি আমরা কিন্তু বলতেই পারি। তো এরপরে দেখো,
তাহলে 1 অণু হাইড্রোজেন গ্যাসের ভর, তাহলে যদি আমরা 1 আর 2টাকে আগে থেকে বের করে দিই তাহলে কি হবে না বাষ্প ঘনত্ব ইকুয়াল টু, এদিকে বাষ্প ঘনত্ব লিখবে যে বাষ্প ঘনত্ব, তোমরা খাতার নিচে নিচে করে যাও, তো বাষ্প ঘনত্ব ইকুয়াল টু কি হলো না হাফ অফ 1 অণু গ্যাসের ভর ডিভাইডেড বাই কি হবে না একটি হাইড্রোজেন পরমাণুর ভর, যেহেতু 2টা কমন নিয়ে নিচ্ছি তাহলে কি হলো একটি হাইড্রোজেন পরমাণুর ভর। ওকে, হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে আমরা এই যে বাষ্প ঘনত্ব, সেই বাষ্প ঘনত্বকে আমরা কি দ্বারা ডিনোট করি? ডি দ্বারা। কি দ্বারা ডিনোট করি? ডি দ্বারা। তাহলে ভালোভাবে নোটিস করো, তাহলে ডি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে না ডি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এম। কেন এম? না এম ফর কি হয়? এম ফর হয় আণবিক গুরুত্ব। কি হয়? এম ফর হচ্ছে আণবিক গুরুত্ব। তাহলে আণবিক গুরুত্ব জিনিসটা কি সবার আগে তোমাদেরকে কিন্তু জানতে হবে। তো আণবিক জিনিসটা কি না কোনো মৌল বা যৌগের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌল বা যৌগের আণবিক গুরুত্ব বলে। তাহলে এখানে দেখো ওই গ্যাসের ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, তাহলে এটাকে আমরা বলতেই পারি কি না আণবিক গুরুত্ব। কি বলতে পারি? এখানে কেটে লিখো আণবিক গুরুত্ব। কি বলতে পারি? আণবিক গুরুত্ব। ওকে, আণবিক গুরুত্ব। আর আণবিক গুরুত্বকে আমরা কি দ্বারা ডিনোট করি না ডি ইকুয়াল টু হাফ অফ এম। ডি ইকুয়াল টু কি হলো না হাফ অফ এম। এখান থেকে আমরা আরো ক্যালকুলেশন করতে পারি, 2টাই দিয়ে গেলে কি আকারে যাবে? গুণ আকারে। তাহলে আমরা বলতেই পারি এম ইকুয়াল টু 2d। এম ইকুয়াল টু 2d। দেখো এই যে ইকুয়েশন এখান থেকে আমরা কিন্তু বের করে নিলাম এম ইকুয়াল টু 2d। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে নাও, প্রত্যেকে এতটা অবধি প্রত্যেকে খাতায় নোট করে নাও। ওকে, প্রত্যেকে এতটা অবধি নোট করে নিয়েছ। এরপরে চলো আমাদের যে গ্যাসের যে বাষ্প ঘনত্ব আছে সেই বাষ্প ঘনত্বের ওপর চাপ এবং উষ্ণতার কি প্রভাব কাজ করে কিনা সেটা আমরা কিন্তু এখন দেখব। কি বললাম? বাষ্প ঘনত্বের ওপর চাপ এবং উষ্ণতার প্রভাব আমরা এখন দেখব। গ্যাসের বাষ্প ঘনত্বের ওপর চাপ এবং উষ্ণতার প্রভাব প্রত্যেকে নোট করো। আরও একটা টপিক গ্যাসের কি বললাম বাষ্প ঘনত্বের ওপর কার প্রভাব? ওপর চাপ ও উষ্ণতার প্রভাব। প্রত্যেকে নোট করো এটা। ওকে, তাহলে দেখো আমরা একটু আগেই বলেছি ঘনত্ব ইকুয়াল টু কি হয় না ভর বাই আয়তন হয়। তাহলে কার প্রভাব বললাম? চাপ আর উষ্ণতা। চাপ মানে প্রেসার অ্যান্ড টেম্পারেচারের প্রভাব। তো আমরা যদি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন বলি, এক্ষেত্রে ভরের যদি প্রেসার আর টেম্পারেচারের উপর কোনো রকম কোনো ডিপেন্ডেন্ট নাও করে, কিন্তু আয়তন কিন্তু প্রেসার অ্যান্ড টেম্পারেচারের উপর কিন্তু ডিপেন্ড করে। তার মানে আমি প্রপারলি বলতে পারি যে ঘনত্ব কিন্তু প্রেসার অ্যান্ড টেম্পারেচারের উপর কিন্তু ডিপেন্ড করে। ওকে, কিন্তু আমরা যখন বাষ্প ঘনত্বের কথা বলবো, কার কথা বলবো? বাষ্প ঘনত্বের কথা বলবো। একটু আগে আমরা বললাম বাষ্প ঘনত্ব। কি বললাম? বাষ্প ঘনত্ব। এই বাষ্প ঘনত্ব ইকুয়াল টু কি ছিল না কোনো গ্যাসের বা যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই কি ছিল না হাইড্রোজেন গ্যাসের ভর ছিল। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু কোনো আয়তনের কিন্তু কোনো কাজ নেই। তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে প্রেসার অ্যান্ড টেম্পারেচার কিন্তু কোনো রকম বাষ্প ঘনত্বের উপর কোনো কার্যশীল করে না, কারণ এক্ষেত্রে আমরা গ্যাসের ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের ভর করলে আমরা কিন্তু বাষ্প ঘনত্ব পেয়ে যাব। ওকে, প্রত্যেকে এতটা অবধি নোট করে নাও। নোট করে নিচ্ছ প্রত্যেকে। তাহলে বাষ্প ঘনত্বের ওপরে কিন্তু প্রেসার অ্যান্ড টেম্পারেচার কিন্তু কাজ করে না। কেন করে না? কারণ আমরা জানি বাষ্প ঘনত্ব ইকুয়াল টু গ্যাসের ভর বাই হাইড্রোজেন গ্যাসের ভর হয়। ওকে, এরপরে নেক্সট টপিক প্রত্যেকে নোট করে নিয়েছো আশা করি। নেক্সট টপিক দেখো, নেক্সট টপিক কি আছে না নেক্সট টপিক হচ্ছে একটি গ্যাসের সাপেক্ষে অপর গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয়। একটি গ্যাসের সাপেক্ষে অপর গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয়। তাহলে কি ওটা কি না বাষ্প ঘনত্ব অফ এ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। এরকম লিখলে কি হয় না এই যে এটা হচ্ছে ডি ফর বাষ্প ঘনত্ব, এ ফর এই গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয় করবো কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। ইকুয়াল টু কি হবে না আমরা জানি এটাকে কিরকম লিখতে পারি না ডি অফ এ ডিভাইডেড বাই ডি অফ বি। ডি অফ এ মানে বাষ্প ঘনত্ব অফ এ ডিভাইডেড বাই এ সাপেক্ষে আমরা এর বের করবো, অর্থাৎ রেশিও বের করবো। এটা ইকুয়াল টু কি আমরা এক্ষুনি জানি যে ডি ইকুয়াল টু কি হয় না ডি ইকুয়াল টু হয় এম বাই 2। তাহলে এক্ষেত্রে ডি ইকুয়াল টু আমরা কি বলবো? এম এ ডিভাইডেড বাই 2 এম বি ডিভাইডেড বাই 2 যদি ক্রস করে দিই তাহলে কি হচ্ছে না এম এ কি বললাম এম এ ডিভাইডেড বাই এম বি। এম এ ডিভাইডেড বাই এম বি মানে কি আণবিক গুরুত্ব। ওকে, আণবিক গুরুত্ব। এক্ষেত্রে যদি তোমাকে একটা ম্যাথ দেওয়া হয় কি না
বায়ুর সাপেক্ষে অ্যামোনিয়ার, কার বললাম, বায়ুর সাপেক্ষে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব বের করো, বায়ুর সাপেক্ষে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব বের করো। ওকে, বায়ুর সাপেক্ষে, এটা কিন্তু তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, যাতে করে তোমরা এই ইকুয়েশনটা পুরোটা বুঝতে পারো, যার জন্য আমি এই উদাহরণটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি। ওকে, তো এক্ষেত্রে তোমার কি জানতে হবে, বায়ু যে বায়ু আছে সেই বায়ুর তোমার কি জানতে হবে, আপেক্ষিক গুরুত্ব জানতে হবে। বায়ুর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তোমার 29, কত বললাম, বায়ুর আপেক্ষিক যে গুরুত্ব সেটা হচ্ছে 29, অ্যান্ড NH3 আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 17, কত বললাম, NH3 আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তোমার 17। তাহলে এক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে না, এখানে কি ছিল, ডি অফ এ, তার ব্র্যাকেটের বাইরে বি ছিল, তাহলে মানে এর বাষ্প ঘনত্ব বের করেছিলাম বি এর সাপেক্ষে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, NH3 ডি অফ NH3 কার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে, কার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে, ইকুয়াল টু কি হবে, MA বাই MD। তাহলে আমরা MAও জানি, MDও জানি, MB, তাহলে কি হলো না, NH3 এর যা বাষ্প যে আণবিক গুরুত্বটা সেটা উপরে হবে, তাহলে 17 ডিভাইডেড বাই কত হবে না 29, 17 ডিভাইডেড বাই 29। এটা যদি আমরা ক্যালকুলেটারে পুট করি তাহলে কি দাঁড়াবে না, এটা ক্যালকুলেটারে পুট করলে দাঁড়াবে 0.59, কি দাঁড়াবে 0.59। প্রত্যেকে এটা নোট করে না, প্রত্যেকে আশা করি বুঝতে পেরে গেছো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই 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 লাইক করেন, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে থাকো। ওকে, এরপরে আর একটা যে তোমাদের ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত ছিল, সেই ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্তটা কি না, পারমাণবিক ভর। কি বললাম, পারমাণবিক ভর, প্রত্যেকে এটা নোট করে নাও আগে। ওকে, প্রত্যেকে নোট করা হয়ে গেছে আশা করি। এরপরে চলো নেক্সট টপিক হচ্ছে পারমাণবিক ভর। আমরা কোনো একটা অণু তো গঠিত হয় পরমাণু দ্বারা, সেই পরমাণুর ভর আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটাকে আমরা বলবো কিনা পারমাণবিক ভর নির্ণয়। তো সেই পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব, নেক্সট টপিক, তো প্রত্যেকে কিন্তু নোট করো, পারমাণবিক ভর, পারমাণবিক ভর। তো এই পারমাণবিক ভর জিনিসটা কি না, পারমাণবিক ভর কিভাবে আমরা ক্যালকুলেট করব না, গ্যাসীয় মৌলের আণবিক ওজন বা এই আণবিক ভর বা গ্যাসীয় মৌলের, কি বললাম, গ্যাসীয় মৌলের আণবিক ওজন বা ভর বলতে পারো, ডিভাইডেড বাই আমরা কি করব না পারমাণবিকতা বলবো। কি বলবো, পারমাণবিকতা। তো এই পারমাণবিকতা জিনিসটা কি না, কোনো একটা অণু কতগুলো পরমাণু দ্বারা গঠিত হয়েছে, কোনো একটা অণু যতগুলো পরমাণু দ্বারা গঠিত হয়েছে সেই সংখ্যাকেই বলবো আমরা পারমাণবিকতা। তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে সিম্পলি বোঝানোর চেষ্টা করি, অক্সিজেন, কি বললাম, অক্সিজেনের কথা, O2 যে গ্যাসটা আছে সেই O2 কি দ্বারা গঠিত হয় না, দুটো O দ্বারা গঠিত হয়, কটা O দ্বারা গঠিত হয়, O। তাহলে এইটা হলো গিয়ে অণু আর এই দুটো হলো গিয়ে তার পরমাণু, তাহলে পরমাণু দ্বারা গঠিত হচ্ছে কি না অণু। তো এই ক্ষেত্রে দেখো এই যে অক্সিজেনের কি পারমাণবিকতা কত হলো, পারমাণবিকতা হলো 2, অ্যান্ড অক্সিজেনের যে আণবিক ওজন সেটা কত না 32, কত হলো 32। তাহলে আমরা যদি পারমাণবিক ভর বের করতে চাই তাহলে কি করব না 32 ডিভাইডেড বাই 2, তাহলে অ্যান্সার কত বের হবে 16। কেন না আমরা এক্ষুনি বললাম যে মৌলের আণবিক ভর, তাহলে মৌলের আণবিক ভর কত 32, তাকে আমরা পারমাণবিকতা দিয়ে ডিভাইডেড করবো, পারমাণবিকতা কত 2, তাহলে 2 16 32, অ্যান্সার কত বেরালো 16। এরপরে আরেকটা ভাবে আমরা কিন্তু করতে পারি কি না, আমরা একটু আগে বললাম যে আণবিক ওজন, কি বললাম আণবিক ওজন মানে m ইকুয়াল টু আমরা কি জানি 2D, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে আমরা এখানে কি করব না এই আণবিক ওজনের জায়গায় আমরা কি বসিয়ে দেবো 2 ইন্টু D, মানে 2 ইন্টু ওই গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব। কোনো সময় যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে সেখান থেকে তোমার যদি পারমাণবিক ভর ক্যালকুলেট করতে বলে তাহলে তুমি পেরে যাবে। তাহলে কি করবেন না ডিভাইডেড বাই, কি করবেন না ডিভাইডেড বাই পারমাণবিকতা। কি বললাম পারমাণবিকতা। তো এই ক্ষেত্রে কি হবে না এর ক্ষেত্রে যে বাষ্প ঘনত্ব সেটা কি হয় না 16 হয়। কত হয় বাষ্প ঘনত্ব হয় 16। তাহলে কি হলো না বাষ্প ঘনত্ব ইকুয়াল টু, যদি বাষ্প ঘনত্ব কিভাবে বের করবে ডি ইকুয়াল টু কি হয় ডি ইকুয়াল টু হয় m/2। তাহলে m এখানে কত 32, তাহলে 32 ডিভাইডেড বাই 2 কেটে গেল, তাহলে কত হলো 16। তাহলে এক্ষেত্রে কি হবে না 2 ইন্টু 16, আর এর পারমাণবিকতা কত 16, তাহলে কত হলো 16, পারমাণবিকতা কত না 2, তাহলে 2 বসিয়ে দাও, তাহলে 2 ক্যান্সেল আউট, অ্যান্সার কত বেরিয়ে গেল 16। প্রত্যেকে আশা করি এতটা অবধি বুঝতে পেরে গেছো। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।